বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীববিজ্ঞান বইয়ের আজকে পঞ্চম অধ্যায়ে পদার্পণ করেছি। আমরা পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেরি না করে চলো শুরু করি। দেখো, এই অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নে এখানে 5টি প্রশ্ন রয়েছে 1 অথবা 2 মার্কের জন্য। এই 1 এবং 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, এর 1 নম্বরে কি রয়েছে, উদ্ভিদের খনিজ পুষ্টি কাকে বলে। হ্যাঁ, এই খনিজ পুষ্টি কাকে বলে সংজ্ঞাটি। তাহলে উত্তরগুলো আমরা একটু দেখে আসি, চলো। উদ্ভিদ মাটি থেকে এবং পরিবেশ থেকে বেশ কিছু পুষ্টি উপাদান গ্রহণ করে। এই পুষ্টি উপাদানের সংখ্যা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে 60 ধরনের, কয় ধরনের বলছি, 60 ধরনের পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি এবং পরিবেশ থেকে গ্রহণ করে থাকে। আচ্ছা, এই সকল উপাদানই মূলত উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান এবং তারা স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজন। উত্তরটা কি লেখা আছে একটু দেখি আসো। উদ্ভিদ মাটি ও পরিবেশ থেকে তার স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য যেসব পুষ্টি উপাদান গ্রহণ করে তাই উদ্ভিদ পুষ্টি। এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশই উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে বলে এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, খনিজ পুষ্টি সেগুলোই যেগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। পরিবেশ থেকে যেগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু খনিজ পুষ্টি আমরা বলবো না, সেটা উদ্ভিদের পুষ্টি বলতে পারি। ঠিক আছে, কিন্তু খনিজ পুষ্টির স্পেশাল একটা ক্যারেক্টার হচ্ছে যে সেটা মাটি থেকে আসতে হবে, তাহলে সেটি খনিজ পুষ্টি হিসেবে বিবেচিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এরপরে আমরা দেখব হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। হ্যাঁ, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি কয়টি? আচ্ছা, এখানে অত্যাবশ্যকীয় শব্দটি উল্লেখ করা আছে। তাহলে টোটাল যে খনিজ পুষ্টির কথা বললাম উদ্ভিদ, পরিবেশ থেকে এবং মাটি থেকে, কতগুলো বলেছি? 60টি বলেছি কিন্তু, তাই না? এই 60 ধরনের পুষ্টির মধ্য থেকে এমন মানে প্রায় 16 এবং 17টি বলি আর কি, এসএসসি লেভেলে। ইন্টারে আসলে তুমি 17 বলবা। তো এই 16টি পুষ্টি উপাদান উদ্ভিদ আবশ্যিকভাবে গ্রহণ করে থাকে। অর্থাৎ এই সকল পুষ্টি উপাদান উদ্ভিদের না থাকলে নানা ধরনের সমস্যা হবে। তার মানে এই উদ্ভিদ এই 60টি উপাদানের মধ্য থেকে কতটি বললাম? 16টি। এই যে 16টি, এই 16টি পুষ্টি উপাদান এর যে কোনো একটি যদি না থাকে তাহলে উদ্ভিদের কোনো না কোনো সমস্যা হবে। তাহলে এই উপাদানগুলোকে আমরা বলবো অত্যাবশ্যকীয় উপাদান, কারণ অত্যাবশ্যকভাবে এগুলো প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য। ঠিক আছে, এই যেমন মনে করো আমরা মাছে ভাতে বাঙালি, তাহলে আমাদের যদি ভাত না থাকে, মাছ না থাকে, রুটি না থাকে, এখন আমি যদি তোমাদের বলি যে তোমরা চানাচুর বিস্কিট খেয়ে থাকো, কয়দিন খেয়ে থাকতে পারবা বলো? তোমার কিছুদিন পর পুষ্টির অভাব হবে শরীরে। তাহলে দেখো, আমরা স্বাভাবিক খাবারগুলো যেভাবে খাই, এই খাবারগুলোই মূলত আমাদের অত্যাবশ্যকীয় খাদ্য। ওইভাবে উদ্ভিদের কিছু পুষ্টি উপাদান আছে যেগুলো মাস্ট লাগবে, অবশ্যই লাগবে। এই উপাদানের সংখ্যা হচ্ছে 16টি। এই 16টি পুষ্টি উপাদানকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি। আমার নোটের উত্তরটা একটু দেখে নাও। এই দেখো, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি মোট 16টি। এগুলোকে অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি বলা হয় কেননা এই উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ ও প্রজননের জন্য প্রয়োজন। পরীক্ষার খাতায় তুমি যখন লিখবা তখন এই 1 অথবা 2 মার্কের জন্য এই ছোট্ট এই অ্যান্সারটুকু লিখলেই তোমার হবে। তবে বুঝের মানে ঘাটতি যেন না থাকে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখি। এরপরে 3 নম্বর প্রশ্ন আমরা দেখি, আদর্শ খাদ্য পিরামিড। দেখো 3 নম্বর প্রশ্ন, এর উত্তরটা কি বন্ধুরা একটু লক্ষ্য করো। আদর্শ খাদ্য পিরামিড কি জিনিস? আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি, আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি সবচেয়ে বেশি পরিমাণের কোন ধরনের খাবার গ্রহণ করি বলতো? শর্করা জাতীয় খাবারগুলো, যেমন ভাত, রুটি, আলু, এগুলো সবচেয়ে বেশি খাই আমরা। তারপরে কি খাই? ভিটামিন যুক্ত খাবার খাই। এখন এইভাবে যদি আমরা একটা কাল্পনিক পিরামিড চিন্তা করি, কি ধরনের পিরামিড? এই যে দেখো, পিরামিডটা হচ্ছে এরকম। হ্যাঁ, এরকম পিরামিডটা হচ্ছে কিরকম? এই যে এরকম।
এরকম। আচ্ছা, তাহলে সবার নিচে যে উপাদানটা থাকবে এটাকে বলেছি শর্করা জাতীয় খাদ্য। ওকে। আচ্ছা, তারপরে যে উপাদানটা প্রয়োজন এটা হচ্ছে ভিটামিন 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 জাতীয় উপাদান। এরপরে এরপরে হচ্ছে তোমার প্রোটিন প্রোটিন ওকে। তারপরে হচ্ছে চর্বি বা লিপিড। এই যে দেখো এভাবে বেশি পরিমাণ যেটা সেটা নিচে, তারপরের যে মানে উপাদানটা আমরা গ্রহণ করি কিছু কম পরিমাণ সেটা হচ্ছে আর একটু ছোট। এভাবে একটার পর একটা স্তরে স্তরে সাজালে বিজ্ঞানীগণ যে একটা কাল্পনিক পিরামিডের আকৃতি ধারণ মানে চিত্র এঁকেছেন সেটাই মূলত হচ্ছে খাদ্য পিরামিড। উত্তরটা কি আছে দেখো, পর্যায়ক্রমে পরিমাণগত দিক থেকে বিবেচনা করে বিভিন্ন প্রকার সুষম খাদ্যকে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ইত্যাদি ইত্যাদি সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। আচ্ছা, এই চিত্রটা অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, সকল স্টুডেন্টদের জন্য না। এই যে দেখো এই চিত্রটাকে আমরা সাইড ভিউ দেখছি, সাইড থেকে দেখছি। এই যেমন মনে করো আমরা ধরে নাও যে এই যে কলমটা আমরা লম্বা ভাবে দেখছি, ওকে, তাহলে এটা কি খাড়া দেখায়, কিন্তু যখন আমরা উপর থেকে দেখব উপর থেকে তখন কিরকম মনে হবে বলো দেখি, তখন এটা গোল মনে হবে। তাহলে চিত্রটা আমি তোমাকে এঁকে দেখাই যে পিরামিডটা আসলে দেখতে কিরকম। দেখো একটা কলম যখন আমরা দেখি তখন এভাবে খাড়া অবস্থায় দেখি, হ্যাঁ, এই যে এরকম খাড়া, ওকে, কিন্তু যখন আমরা উপর থেকে দেখব তখন এটা দেখতে কিরকম মনে হবে জানো, এই যে এরকম গোল। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে উপরের ভিউ। তাহলে এখন আমরা যদি এই যে পিরামিডটাকে উপর দিক থেকে দেখি, উপর দিক থেকে, তাহলে এটা দেখতে কিরকম মনে হবে জানো, এটা দেখতে মনে হবে যে এরকম, এটা দেখতে মনে হবে হচ্ছে এরকম, ওকে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে প্রথম স্তর, এর পরের স্তর যেটা সেটা আসবে হচ্ছে এরকম। তারপরের প্রোটিনের যে স্তরটা সেটা আসবে হচ্ছে এরকম, এবং সবার উপরে যে উপাদানটা সেটা হচ্ছে এরকম টাইপের আর কি। আচ্ছা, তো এইভাবে আমরা উপরের ভিউ থেকে এইভাবে দেখতে পারি। আচ্ছা, তো যাক, আমরা এই যে খাদ্য পিরামিড যেটা দেখেছি মূলত এই সেই খাদ্য পিরামিড, এটাই হচ্ছে খাদ্য পিরামিড। আসলে খাদ্য পিরামিড নামে পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, বরং বিজ্ঞানীদের একটা কাল্পনিক চিত্র আমরা যে পরিমাণ খাদ্য গ্রহণ করি তার ভিত্তিতে। শোনো, এর পরের প্রশ্নটা কি আমরা দেখি, রক্ত শূন্যতার কারণ কি? দেখো 4 নাম্বার প্রশ্ন, রক্ত শূন্যতার কারণ কি? আমি উত্তরটা কি দিয়েছি দেখো, রক্ত শূন্যতার কারণ হচ্ছে দেহের এমন একটা অবস্থা যে সময় পুরুষ হোক বা মহিলা হোক, হ্যাঁ, তো বয়স এবং লিঙ্গ ভেদে আমাদের শরীরে যে পরিমাণ হিমোগ্লোবিন থাকা প্রয়োজন সেই পরিমাণ হিমোগ্লোবিন যদি না থাকে তাহলে আমরা দেখি যে আমরা তাকে বলবো যে এটা রক্ত শূন্যতা হয়েছে। রক্ত শূন্যতাকে ইংলিশে বা চিকিৎসা ভাষায় বলা হয় অ্যানিমিয়া। আচ্ছা, আগে উত্তরটা দেখে নাও। রক্ত শূন্যতা হচ্ছে দেহের এমন একটি অবস্থা যখন বয়স এবং লিঙ্গ ভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। খাদ্যের মুখ্য উপাদান লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 ইত্যাদির অভাব ঘটলে হ্যাঁ এই রোগ হয়। তাহলে রক্ত শূন্যতা কেন হয় আর রক্ত শূন্যতা কি, এই জিনিসটা উত্তর এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় লিখো তাহলে কিন্তু এনাফ। কিন্তু বিষয়টা যদি তুমি একটু বোঝো আমি তোমাকে দেখাই। দেখো রক্ত শূন্যতা আসলে কি, আগে একটু ছোট্ট করে বলে নি। রক্ত শূন্যতা বলতে ছোটবেলাতে আমরা যেটা বুঝতাম সেটা কি, তার শরীরে রক্ত কমে গেছে, মানে ব্যাপারটা এরকম পরিমাণগত কম বোঝায়, মানে বুঝতাম আর কি। পরিমাণগত কম বুঝতে বলতে কি বোঝায়, যেমন মনে করো আমাদের শরীরে 5 অথবা 6 লিটার কি আছে, রক্ত আছে। তাহলে এই 6 লিটার রক্তের পরিবর্তে এখন আমার শরীরে 3 লিটার আছে, তাহলে রক্ত কমে গেল না? এই যে রক্ত শূন্যতা, তাহলে রক্ত কমে যাচ্ছে, দেহে রক্তের পরিমাণটা কমে যাচ্ছে, বিষয়টা আসলে তা না বন্ধু। শিক্ষার্থী বন্ধু, এই রক্ত শূন্যতা বলতে শরীরের রক্তের যে মোট অ্যামাউন্ট 5 লিটার বা 6 লিটার অ্যামাউন্ট বা পরিমাণটা কিন্তু ঠিক থাকবে, বাট লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন রয়েছে এই হিমোগ্লোবিনের পরিমাণটা স্বাভাবিক মাত্রার চাইতে কম পরিমাণে থাকবে। ঠিক আছে, এই স্বাভাবিক মাত্রার চাইতে কম পরিমাণে হিমোগ্লোবিনের উপস্থিতিই মূলত হচ্ছে একটি মানুষের রক্ত শূন্যতার কারণ। মূলত রক্তের পরিমাণ ঠিক থাকবে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে।
ঠিক আছে, এটা হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাবে, এটাই মূলত হচ্ছে রক্ত শূন্যতা। আর রক্ত শূন্যতাকে চিকিৎসা ভাষা বলা হয় অ্যানিমিয়া। আচ্ছা, এর পরের প্রশ্ন কি সেটা একটু দেখি। এরপরে কি দেখো দেখি, রাতকানা রোগ কেন হয়? 5 নাম্বার প্রশ্ন, রাতকানা রোগ কেন হয়? উত্তরটা একটু দেখো। ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়। এটা সোজা সাপটা প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন, এর চাইতে বেশি লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর রাতকানা বলতে আসলে কি, রাতের বেলায় দেখতে না পাওয়ার যে সমস্যাটা সেটা, বরং দিনের বেলা সে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানুষের মতো করেই সে দেখতে পাবে, কিন্তু যখন অন্ধকার হবে, হালকা আলো হবে, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দেখতে পাবে না। সাধারণত ভিটামিন এ এর অভাবে এই রাতকানা রোগটি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, রচনামূলক প্রশ্নগুলো কি কি আছে দেখো দেখি। দেখো, চিত্র সহ দাঁতের গঠন বর্ণনা করো। হ্যাঁ, এই রচনামূলক প্রশ্নের একটু হিন্টস দেই আমি তোমাদেরকে। দেখো, দাঁতের গঠন যদি তুমি চিন্তা করো, তাহলে দাঁতের যে ফুল একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে, হ্যাঁ, এই যে যদি আমি এটাকে একটা দাঁত ধরি, ঠিক আছে, এটা একটা দাঁত ধরি, হ্যাঁ, তাহলে এই দাঁতের ভেতরের, আচ্ছা এটা আরেকভাবে নেই। হ্যাঁ, এর ভেতরে আচ্ছা এই জায়গায় মূলত একটা অংশ, আচ্ছা দাঁতের সবচেয়ে বাইরের একটা অংশ আছে, সবচেয়ে বাইরের, এই যে বাইরের, হ্যাঁ, এই বাইরে এই শব্দ এই অংশটাকে বলা হচ্ছে এনামেল। হ্যাঁ, এনামেল, ওকে, এনামেল। আর এই যে এই আবরণটা যেটা, এটা হচ্ছে ডেন্টিন, ডেন্টিন। আচ্ছা, আর একেবারে ভিতরে যে এই যে অংশটা, এটা মূলত হচ্ছে তার পাল্প বা মজ্জা, মজ্জা। আচ্ছা, আর দাঁতকে যদি ভাগ করা হয় মুকুট, মূল আর গ্রীবা, তাহলে আমরা এটা কিভাবে দেখব? দাঁতের এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে গ্রীবা, ওকে, গ্রীবা। হ্যাঁ, তারপরে এই অংশটা হচ্ছে তার মূল, মূল, আর এই অংশটা এটাকে বলা হচ্ছে মুকুট, মুকুট, এটা হচ্ছে মুকুট। তাহলে দাঁতের 3টা অংশ, এই 3টা অংশের একেবারে এই যে অংশে তোমরা একটু দেখো, এই যে যেটা মাড়িতে, এই যে গ্রীবা তো বাইরে দেখা যায়, যেটা মাড়ি আর দাঁতের মধ্যবর্তী মাংস লেগে থাকে এটা গ্রীবা, আর মূলটা মাড়িতে প্রথিত অবস্থায় থাকে। তো এই গ্রীবা থেকে শুরু করে, গ্রীবা থেকে শুরু করে হালকা পাতলা একটা আবরণ আছে, যেটা, হ্যাঁ, যেটা এই মাড়ির সাথে দাঁতকে, হ্যাঁ, সিমেন্টের মতো লেগে রাখতে কি করে সহায়তা করে। হ্যাঁ, সিমেন্টের মতো, ঠিক আছে, সিমেন্টের মতো দাঁতকে লেগে রাখতে সহায়তা করে। হ্যাঁ, আচ্ছা, এই যে এটাকে বলা হচ্ছে সিমেন্ট, এটাকে বলা হচ্ছে সিমেন্ট, সিমেন্ট, সিমেন্ট। ওকে, তাহলে ডেন্টিন কোনটা? ডেন্টিনটা হচ্ছে তোমার দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দ্বারা তৈরি, এটা খুব শক্ত একটি উপাদান, হালকা হলদে বর্ণের, এটা আমরা বলবো হলুদ বর্ণের। হ্যাঁ, এনামেলটা হচ্ছে দাঁতের মুকুটের অংশ, যেটা ডেন্টিনের উপরিভাগে অবস্থিত। হ্যাঁ, এই যে উপরিভাগে অবস্থিত। আচ্ছা, আর মজ্জাটা থাকবে হচ্ছে ডেন্টিনের ভেতরে, এখানে বিভিন্ন রকম রক্ত নালী মানে সরবরাহ করে, রক্তনালী, স্নায়ু রয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আর দাঁতের মজ্জা যেটা, মজ্জাটা মূলত হচ্ছে একেবারে ভিতরের এই অংশটা, এটা এটা হচ্ছে মজ্জা। হ্যাঁ, এই দাঁতের মজ্জার এই অংশটাকে বলা হচ্ছে পাল্প, মজ্জাকে বলা হচ্ছে পাল্প। ওকে, আর দাঁত মজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ হয়। তাহলে দাঁতের যে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয় মূলত এই মজ্জার মাধ্যমে। আর সিমেন্টের কাজ কি? সিমেন্ট হচ্ছে একটা পাতলা আবরণ, যেটা কি করবে, দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে, এইটি সিমেন্টের সাহায্যে দাঁতের মাড়ির সাথে আটকানো থাকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোটামুটি মানুষের দাঁতের গঠন। এটা কিসের চিত্র? চিত্রটা হচ্ছে মানুষের দাঁতের
গঠন। হ্যাঁ, মানুষের দাঁতের গঠন। তাহলে চিত্র সহ দাঁতের গঠন আমি এখানে যে অংশটুকু দিয়েছি, তুমি পরীক্ষার খাতায় লেখার জন্য সুন্দর করে একটা চিত্র প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমি যে চিত্রটা এঁকেছি এটা আসলে খুব ভালো হয় নাই, তুমি আমার চাইতে ভালোভাবে একটু আঁকানোর মানে আঁকার চেষ্টা করবে, একটু প্র্যাকটিস করলেই হবে। আর এই যে লেখাটুকু রয়েছে, এই লেখাটুকু তুমি যদি দিয়ে দাও তাহলে 3 থেকে 4 মার্কের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এর পরের প্রশ্নটা আমরা দেখি, চলো। এরপরে কি, সুষম খাদ্যের বৈশিষ্ট্য লেখো। হ্যাঁ বন্ধুরা, সুষম খাদ্যের বৈশিষ্ট্য কি কি তোমরা একটু দেখো। আচ্ছা, তার আগে বলো দেখি সুষম খাদ্যের উপাদান কয়টি, বলো, কে কে বলতে পারবে? সুষম খাদ্যের উপাদান কয়টি বলো? সুষম খাদ্যের উপাদান হচ্ছে, সুষম খাদ্য হচ্ছে 6টি। আর এই 6টি উপাদানই যখন কোনো একটা খাদ্য অবস্থান করবে তখন সেই খাদ্যটাকে, সেই খাবারটাকে আমরা বলবো সুষম খাবার। কেন বলবো জানো? কারণ এক খাবারের মধ্যে যখন আমি সব ধরনের ভিটামিনের পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করি, ভিটামিন বলতে পুষ্টি উপাদান লক্ষ্য করি, তখন সেই খাবারটাকে বলা হয় সুষম খাদ্য। সাধারণত আমরা দুধকে সুষম খাবার হিসেবে বিবেচনা করে থাকি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো সুষম খাদ্যের বৈশিষ্ট্য কি কি। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। ঠিক আছে, যদি এই প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য না থাকে তাহলে সে সুষম খাবার হতে পারে না। দুধ এক্ষেত্রে পারফেক্ট। শর্করা, আমিষ এবং চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণ মতো গ্রহণ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে 3টি প্রধান উপাদান, এই উপাদান কি করতে হবে? পরিমাণ মতো থাকতে হবে, তাহলে সেটাকে সুষম খাবার বলতে পারবো। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও রাফেজ বা সেলুলোজ সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে। এগুলো থাকলেই আমরা সুষম খাদ্য বলতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো, খাদ্যে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে। সুষম খাদ্য অবশ্যই সহজ পাচ্য হতে হবে। এই যে বৈশিষ্ট্য, সুন্দর করে এখানে 5টা আইটেম আছে, তুমি দয়া করে এই 5টা আইটেমকে একেবারে ভালো মতো মুখস্থ করে নেবে। 2 মার্কের জন্য এই প্রশ্নটি তোমার খুবই ইম্পর্টেন্ট, যা তোমাকে জানতেই হবে, বুঝতেই হবে, পড়তেই হবে। এটা বাদ দিয়ে তুমি এই অধ্যায় থেকে প্রিপারেশন নেবা এমনটি যেন না হয়। শিক্ষার্থী বন্ধু, এর পরের প্রশ্নে আমরা যাই, দেরি না করি। আচ্ছা দেখো, এরপরে আমরা বহু নির্বাচনী প্রশ্নে এসেছি। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বর প্রশ্নটা কি একটু লক্ষ্য করো দেখি। উদ্ভিদের ক্ষেত্রে নিচে কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? হ্যাঁ, এই জায়গাতে একটু কথা আছে, দেখো। হ্যাঁ দেখো, বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে কি আছে? 1 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? এখানে 4টা অপশন আছে, দস্তা, ক্লোরিন, বোরন আর পটাশিয়াম। আচ্ছা, তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে একটু বলি। দেখো, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সর্বমোট কয়টি বন্ধু? 16টি। হ্যাঁ, তাহলে এই 16টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্য থেকে, হ্যাঁ, এরা মূলত 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, 2 ভাগে কি কি একটু দেখে নাও। এই দেখো, হ্যাঁ, কিছু রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, বা বড়। দেখো, ম্যাক্রো মানে বড় বা বেশি, নিউট্রিয়েন্ট মানে পুষ্টি। তো যে সকল পুষ্টি উপাদান একটু বেশি পরিমাণে গ্রহণ করে সেগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি, যে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদ কম পরিমাণে গ্রহণ করে সে সকল পুষ্টি উপাদানকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। এই যে নিচের এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট আর উপরের এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। প্রশ্নটা ছিল যে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? তাহলে এই 4টা অপশনের মধ্যে, হ্যাঁ, কোন অপশনটা এইখানে আছে দেখো। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, সংক্ষেপে মনে রাখার উপায়। তো এক্ষেত্রে আমরা এখানে ম্যাগনেসিয়াম দেখতে পাচ্ছি, পটাশিয়াম দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম, আয়রন, হ্যাঁ, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, হ্যাঁ, কোনটা বলো দেখি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কোনটা আছে এখানে? আমরা দেখেছি বোরন নাই, দস্তা নাই, ক্লোরিন নাই, আছে কি? পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 1-এর ঘ। এই পটাশিয়াম মূলত, হ্যাঁ, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটা দেখো, যে ক্লোরোসিস হয়। ক্লোরোসিসটা আসলে কি? ক্লোরোসিস হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। তাহলে যদি সংক্ষেপে 1 মার্কের কোনো কোশ্চেন আসে যে ক্লোরোসিস কি, তাহলে আমরা উত্তরটা লিখবো যে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। ওকে, আচ্ছা, তো ক্লোরোসিস কি কারণে হয়? কোন ধরনের পুষ্টি উপাদানের কারণে আসলে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়? এখানে 3টা পয়েন্ট আছে। একটা নাইট্রোজেনের অভাবে,
সালফারের ঘাটতিতে বা লোহের অনুপস্থিতিতে। এইখানে আমরা যদি দেখি নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, এটা সত্য। সালফারের ঘাটতিতে উদ্ভিদের পাতা হলুদ হয় না, এটা মিথ্যা। সালফারের ঘাটতিতে মূলত উদ্ভিদের মূল কাণ্ড পাতার শীর্ষ দিক ধীরে ধীরে আস্তে আস্তে মরে যায়, যাকে বলা হয় ডাইব্যাক। তাহলে ডাইব্যাক ঘটে সালফারের ঘাটতিতে। ক্লিয়ার? আর এটা কি লোহের অনুপস্থিতিতে। লৌহ এই আয়রন মূলত ক্লোরোফিল উপাদান তৈরি করতে কাজে লাগে। তাহলে ক্লোরোফিল তৈরি করতে যেহেতু লোহের মানে উপস্থিতি প্রয়োজন, তাহলে লৌহ যদি না থাকে তাহলে ক্লোরোফিল তৈরি হবে না, এবং ক্লোরোফিল যদি তৈরি না হয় উদ্ভিদ সবুজ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লৌহ যদি না থাকে তাও কিন্তু উদ্ভিদের পাতা হলুদ হতে পারে তথা ক্লোরোসিস হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হলো শিক্ষার্থী বন্ধু? দেখো দেখি 1 এবং 3। তাহলে নিচের কোনটি সঠিক হবে? খ 1 এবং 3। তাহলে আমরা এখানে আরেকটা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমরা একটা উদ্দীপক পড়বো। এই উদ্দীপকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেব। তাহলে মনোযোগ সহকারে আগে উদ্দীপকটা একটু দেখে নাও। 5 বছর বয়সী সানজানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে, তবে রাতের বেলা পড়তে বসলে সে বইয়ের লেখাগুলো ঠিক মতো দেখতে পায় না। তার মানে কি? সে রাতকানা। রাতকানা কিসের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে। মনে পড়ছে? একটু আগে বললাম আমি। দেখো, সানজানার দেহে কোন ভিটামিনের অভাব রয়েছে? তুমি এটা স্পষ্ট জানো, বলো কোন ভিটামিনের অভাব রয়েছে? আমি সঠিক অ্যান্সারটা দাগাই দিচ্ছি। দেখো, ভিটামিন এ। এবার 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। সানজানার রোগটি প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে। কি পরিমাণ? কি খেতে হবে? যকৃৎ খেতে হবে, তারপরে হচ্ছে গাজর খেতে হবে, তারপরে মলা মাছ খেতে হবে। এখানে তিনটাই সঠিক। ওকে, 1 2 3, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, এভাবে আমরা মোটামুটি যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেষ করলাম। আচ্ছা, এখন এই যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের আজকের এই অধ্যায়ের সলভ আমরা করব না, এটা পরবর্তীতে অন্য কোনো দিন ক্লাস আলোচনা করার মাধ্যমে এটা সলভ হয়ে যাবে, অথবা কোনো পরবর্তীতে আবার বোর্ড প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব। বোর্ড প্রশ্নে গিয়ে আমরা এই সলভগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, 5 নম্বর অধ্যায় অর্থাৎ খাদ্য, পুষ্টি ও পরিপাক, এই অধ্যায়ের আমরা যে অনুশীলনীর প্রশ্ন সমাধান ছিল সেটি আমরা শেষ করেছি। ভিডিওটি কতটুকু তোমার কাজে লাগলো, যদি ভালো লেগে থাকে, তোমার যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে দয়া করে আমাদের এই ভিডিওটি তুমি লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দিও। আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই, দ্বিতীয়বার আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।